আহাদ রাজা চেয়ারে বসে পা দুটো অনবরত নাচাচ্ছে একটানা, অস্থিরভাবে, যেন নিজেকে নিয়ন্ত্রণ করার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে। অপর প্রান্তে ঠিক তার মুখোমুখি হয়ে বসে আছে সাইকিয়াট্রিস্ট ডাক্তার সুভাষচন্দ্র। লোকটার কপালে হালকা ঘাম, চোখে স্পষ্ট আতঙ্ক। আতঙ্কিত হওয়ার কারণও খুব স্বাভাবিক। গত ৩ মাস আগে আহাদ রাজা তার চেম্বারে এসেছিল। তার সমস্যার কথা শুনে তিনি পেশাদারিত্ব বজায় রেখে শুধু বলেছিলেন, এটা একটা মানসিক সমস্যা। এই এক লাইনের পরই যা ঘটেছিল তা আজও তার স্পষ্ট মনে আছে। আহাদ রাজা ভেবেছিল তাকে পাগল বলা হয়েছে। রেগে মেগে সেদিন তো চলে গিয়েছিল, আজ আবার তাকে এখানে দেখবেন ডাক্তার সুভাষচন্দ্র সত্যি প্রস্তুত ছিলেন না। পাশে দাঁড়িয়ে আছে শাহিন, একবার আহাদের দিকে তাকাচ্ছে, একবার ডাক্তারের দিকে। মনে মনে হিসাব করছে আজ তার গালে কয়টা থাপ্পড় পড়বে। চেম্বারের ভেতরে কয়েক সেকেন্ডের দম বন্ধ করা নীরবতা শেষে সেই নীরবতা ভাঙলেন ডাক্তার সুভাষচন্দ্র। গলা যতটা সম্ভব স্থির রেখে বললেন, দেখুন স্যার, আমি আপনাকে সেদিনও বলেছিলাম, আজও বলছি, আপনার এই অতিমাত্রার রাগ স্বাভাবিক নয়। এটা এক ধরনের নিউরোলজিক্যাল ও মানসিক শর্ট সার্কিট, যেখানে মস্তিষ্ক মুহূর্তের জন্য নিজের নিয়ন্ত্রণ হারায়। এক কথায় বলতে গেলে এটা ইম্পালস কন্ট্রোল সমস্যার দিকে ইঙ্গিত করে, যার একটি ধরন হলো আইইডি। আহাদের চোখে তীক্ষ্ণ আগুনের ঝিলিক, চোয়াল শক্ত হয়ে উঠল। ডাক্তার তাড়াতাড়ি যোগ করলেন, এর মানে এই নয় যে আপনি খারাপ মানুষ স্যার, এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটে। আপনি যদি নিয়মিত চিকিৎসা নেন তাহলে আবার স্বাভাবিক জীবনে আসা সম্ভব। আহাদ উঠে দাঁড়িয়ে কাচের টেবিলে সজোরে একটা চাপড় মারল, ঝুঁকে পড়ল সামনের দিকে, দাঁত কিচমিচ করে গর্জে উঠল, আপনার কি মনে হয় আমি অস্বাভাবিক, পাগল? ডাক্তার সুভাষচন্দ্রের গলা কেঁপে উঠল। আমি সেটা বলিনি স্যার। আমি শুধু বলেছি আপনার রাগের সময় মস্তিষ্কের ইম্পালস কন্ট্রোল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আপনার নিজের ওপরই নিয়ন্ত্রণ থাকে না। ভয়ে ভয়ে যোগ করলেন, আপনি চাইলে আমি ধাপে ধাপে আপনাকে সাহায্য করতে পারি। আহাদের মুখের ভাবমূর্তি ধীরে ধীরে বদলাতে লাগলো, চোখের আগুন কিছুটা নিভে এলো। সে মনে মনে ভাবল, তার তো এই রাগ নিয়ন্ত্রণের জন্যই এখানে আসা। এই বেয়াদব রাগের জন্যই তো তার প্রেয়সী তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে আর এমনটা চায় না। সে চায় না তার হৃদি তাকে ছেড়ে যাক। সে আবারও বসে পড়ল, পায়ের ওপর পা তুলে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ফাইন, কি করতে হবে বলেন, কুইক। এই পরিবর্তন দেখে ডাক্তার সুভাষচন্দ্র যেন একটু প্রাণ ফিরে পেলেন। শাহিনও হাঁপ ছেড়ে বাঁচল। ডাক্তার বললেন, আপনাকে মেডিসিনের পাশাপাশি থেরাপি নিতে হবে। একটা ব্রেক প্ল্যান তৈরি করতে হবে। নিয়মিত কাউন্সেলিংয়ের জরুরি। আহাদ মনোযোগ দিয়ে শুনছিল, এবার শান্ত স্বরে জিজ্ঞেস করল, এখন কি করতে হবে? এই মুহূর্তে আপনাকে ব্ল্যাকআউট টাইপ রাগ থামানোর অনুশীলন করতে চাই। আপনি 1 থেকে 10 পর্যন্ত উল্টো করে গুনুন তো, দেখেন পারেন কিনা। এই কথাটুকুই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে আহাদের রাগ আবারও তরতর করে উপচে পড়ল। সে ঝাঁপিয়ে পড়ে ডাক্তার সুভাষচন্দ্রের শার্টের কলার চেপে ধরল, গর্জন করে উঠল, এই চন্দ্রমিতুর বাচ্চা, আমাকে তোর মূর্খ মনে হয়? তোর কি মনে হয় আমি 1-2 গুনতে পারি না? আমি অশিক্ষিত? শাহিন তড়িঘড়ি এগিয়ে এসে বলল, ভাই, ডাক্তার সে তো বলেনি, আপনি ভুল বলছেন। কথা শেষ হওয়ার আগেই একটা সজোরে থাপ্পড় এসে পড়ল শাহিনের গালে। শাহিন গালে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আহাদ হাত মুষ্টিবদ্ধ করে নিল। তখনই তার ফোনটা বেজে ওঠে। এতে তার ধ্যান ভঙ্গ হয়। তা না হলে এখনই সাইকিয়াট্রিস্টের নাক বরাবর একটা ঘুষি পড়ত। আহাদ ডাক্তারের কলস ফিরে ফোন হাতে নিয়ে দেখে দুন্দারের কল। দুন্দার তার গুপ্ত সহযোগী। আহাদ ফোন রিসিভ করল। ওপাশে দুন্দার কি বলল সেটা শাহিন শুনল না, কিন্তু আহাদ রাজার মুখের অভিব্যক্তি ভয়ঙ্করভাবে বদলে গেল। চোখে লেলিহান আগুন। সে ফোনটা রেখেই শাহিনের গালে আবারও ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। শাহিন এবার 2 গালে হাত দিয়ে অসহায়ের মতো তাকিয়ে রইল। আহাদ রাজার বুক ওঠানামা করছে, দাঁতে দাঁত চেপে বলল, আদনান, আই সোয়ার, আজকে আমি তোকে মেরে সত্যি চালের ড্রামে ঢোকায় রাখবো। এই বলে টেবিল থেকে একটা ফুলদানি তুলে ছুঁড়ে মারল কাচের দেয়ালের দিকে। ঝাং করে
কাচের দেয়াল ঝরঝর করে ভেঙে পড়ল। হায়েনার মতো দৃষ্টি ছুড়ে দিয়ে একবার শাহিন একবার সাইকিয়াট্রিস্টের দিকে তাকালো। অতঃপর গটগট শব্দ তুলে চেম্বার থেকে বেরিয়ে গেল। শাহিন দুই গালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, যত দোষ শাহিন ঘোষ। আহিয়ার হাতের তালু ঘামছে। অজানা এক ভয়, এক অনিশ্চয়তায় তার আঙ্গুলও বেশ কাঁপছে। তার অন্য হাতটা শক্ত করে ধরে রেখেছে আদনান। এই তো মাত্র কয়েক মিনিট আগেই আইনি প্রতিক্রিয়ায় তাদের বিয়ের সব কার্যক্রম শেষ হয়েছে। কাবিননামায় আদনানের স্বাক্ষর হয়ে গেছে, বাকি আছে শুধু আহিয়ার নামটা। কিন্তু কলমটা হাতে নিতেই অজানা আশঙ্কায় বুকটা ধুকপুক করছে। পাশেই দাঁড়িয়ে আছে আদনানের ডাকা দুজন সাক্ষী, তার সহকারী। সবকিছু এত দ্রুত ঘটছে যে আহিয়ার মাথা তাল হারিয়ে ফেলেছে। আদনান আহিয়ার হাতটা আরও শক্ত করে ধরল। কণ্ঠে আশ্বাস, কিন্তু সেই আশ্বাসের আড়ালে একরাশ অধিকার। ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। আমার উপর ভরসা রাখ, সবকিছু আমি সামলে নেব। আহিয়া শুকনো ঢোক গিলল আর চোখে তাকালো আদনানের দিকে। তার চোখে অদ্ভুত এক তৃষ্ণা, চাওয়া পাওয়া আর হারানোর ভয় একসাথে মিশে আছে। সেই দৃষ্টিতে মুহূর্তের জন্য বুকটা আরও কেঁপে উঠল। ভয়টাকে বুকে চেপে ধরে কাপা হাতে স্বাক্ষর করে দিল আহিয়া। মুহূর্তে যেন কিছু একটা চিরতরে বদলে গেল। আদনান চোখ বন্ধ করে গভীর স্বস্তির নিঃশ্বাস নিল। শত অপেক্ষা, অসংখ্য না বলা অনুভূতির শেষে সে পেল তার বহুদিনের ভালোবাসাকে, তার আহিকে। এখন আর হারানোর ভয় নেই, এখন আর নিজের আবেগকে শাসন করতে হবে না। ভাবতে ভাবতে আদনানের চোখের কোণে টুপ করে কয়েক ফোঁটা অশ্রু জমে উঠল। লোকচক্ষুর আড়ালে সাবধানে চোখ মুছে নিল সে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে তারা কাজী অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে দাঁড়িয়ে থাকা নাদিম আর শাওন তাদের দেখেই তড়িঘড়ি করে নিজের গাড়িতে উঠে পড়ল। মুখের উজ্জ্বলতা দেখেই বোঝা যায় কাজ সম্পূর্ণ হয়েছে। আদনানের সহকারীরাও বিদায় নিয়ে চলে গেল। গাড়িতে উঠে বসলো আদনান আর আহিয়া। ভেতরে কেমন গুমট একটা পরিবেশ। আহিয়ার বুক ভার হয়ে আছে। এক পলকের মধ্যে সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে। আজ যে মানুষটা তার সামনে বসে আছে সে এখন আইনিভাবে তার স্বামী। আহিয়ার চোখ সোজা সামনের দিকে, তবু সে বুঝতে পারছে আদনান তাকে কেমন করে যেন দেখছে। তার অস্বস্তি হলো, কম্পিত গলায় শুধালো, কিছু বলবেন? আদনান মৃদু হেসে উঠল, কারণ আজ আহিয়া অন্যদিনের মতো শেষে আদনান ভাই যোগ করেনি। মনে মনে সে সন্তুষ্ট হলো। যাক, এতটুকু তো বদল এসেছে। সে একটু ঝুঁকে এলো আহিয়ার দিকে। কণ্ঠ নরম, কিন্তু শব্দে স্পষ্ট দখল। তোকে একবার জড়িয়ে ধরবো আহি, ফিরিয়ে দিস না প্লিজ। যদিও ফিরিয়ে দেওয়ার অপশন এখন নেই, এখন তুই শুধু আমার। দলিলও আছে আমার কাছে, প্রমাণ চাইলে দেখাতে পারি। আহিয়া কি বলবে বুঝতে পারল না। একদিকে অনুমতি চাওয়া, অন্যদিকে নিঃশর্ত অধিকার। সবকিছু একসাথে মাথার ভেতর ঘুরছে। সেই সাথে চুপ থাকল। এই নীরবতাকেই সম্মতি ভেবে আদনান ধীরে হাত বাড়িয়ে তার বাহু জড়িয়ে ধরল। আহিয়া হতভম্ব, নড়ার শক্তিটুকুও নেই। আদনান তার কাঁধে মুখ গুজে দিল। হঠাৎ আহিয়া খেয়াল করল আদনানের শরীর কাঁপছে। সে ডুকরে ডুকরে কাঁদছে। আহিয়া সম্পূর্ণ বেকুব হয়ে গেল। অবচেতনে তার পিঠে হাত রাখল, উদ্বিগ্ন কণ্ঠে বলল, আদনান ভাই, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? বলুন না, আমি তো আপনার কথা শুনেছি, তাহলে কাঁদছেন কেন? আদনান নাক টেনে বলল, তোকে ম্যাচিওর ভেবেছিলাম। নিজে বিয়ে করার স্বামীকে কেউ ভাই বলে রাখে? স্টুপিড। আহিয়া আরও অবাক। এই তো কাঁদছিল, এখন আবার বকছে। সে সত্যি বিভ্রান্ত হলো। আপনি পাগল হয়ে গেছেন নাকি? এমন করছেন কেন? পাগল হব কেন? আমি পাগল হলে তোকে কে ভালোবাসবে? তাহলে কাঁদছেন কেন? খুশি দে ঠেলায়। আহিয়া বুঝল আদনান সত্যি আবেগের চাপে এমন উল্টাপাল্টা বলছে। না হলে এমন আদনানকে সে আগে কখনো দেখেনি। পরিস্থিতি সামলাতে সে প্রশ্ন করল, এখন কি করবেন? বাসায় গিয়ে কি বলবেন সবাইকে, যদি সবাই রেগে যায়? এই প্রশ্ন আদনান নিজেকে গুছিয়ে নিল। তাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। দৃঢ় কণ্ঠে বলল, এখন কাউকে কিছু জানাবো না। আমরা আগে যেমন ছিলাম তেমনই থাকবো। তোর পরীক্ষা শেষ হলে সবার মতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে, সবাই সেটাই জানবে। আজকের ব্যাপারটা গোপন থাকবে। একটু থেমে সতর্ক কণ্ঠে যোগ করল, আর আবেগে পড়ে বান্ধবীদের কিছু বলিস না, তাহলে তোর ভাইয়ের কানে যেতে সময় লাগবে না। আহিয়া চুপ। আদনান আবার বলল, আমি কি বলেছি বুঝেছিস? নাকি এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে
বেরিয়ে গেছে। বুঝেছি, কিন্তু কিন্তু কি? তবুও যদি জেনে যায়? তাহলে আমার কাছে দলিল আছে, তাতে স্পষ্টভাবে লেখা আদনান মীরের স্ত্রী হিসেবে স্বীকৃতি মর্যাদা পেয়েছে আহিয়া রোজ মীর। সুন্দর করে তোর আর আমার স্বাক্ষর দেওয়া আছে। আশা করি এরপর আর কোনো প্রশ্ন নেই। আদনানের স্বর ঠান্ডা। আহিয়া মাথা নেড়ে দিল, অর্থাৎ তার আর কিছু বলার নেই। আদনান গাড়ি ঘোরালো বাড়ির দিকে। তারা সবে মূল গেট পেরিয়েছে। ঠিক তখনই পিছন থেকে বজ্রকণ্ঠে হুঙ্কার উঠল। আদনান, আদনান আর আহিয়া দুজনেই একসাথে থমকে গেল। কি হচ্ছে কিছু বোঝার আগেই আহাদ ঝাঁপিয়ে পড়ল আদনানের ওপর। তার চোখে তখন রক্তিম আগুন, মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে। এক হাতে আদনানের শার্টের কলার চেপে ধরে সে গর্জে উঠল। তোর সাহস হয় কি করে এত বড় স্পর্ধা দেখানোর? আমি তোকে মেরে ফেলবো আজ। তার হাত শক্ত মুঠি হয়ে উঠল। মনে হচ্ছিল এখনই এক ঘুষি আদনানের মুখে এসে পড়বে। আদনান কিছুই বলল না। চোখে কোনো ভয়ের ছাপ নেই, শুধু একরাশ দৃঢ়তা আর আত্মবিশ্বাস। আহিয়া পাশে দাঁড়িয়ে ভয়ে জমে আছে। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে একটা তীক্ষ্ণ অথচ শান্ত ডাক ভেসে এলো। মন্ত্রীমশাই। ডাকটা শুনেই আহাদের হাত থেমে গেল। মুখে কৃত্রিম একটা হাসি টেনে ধীরে ধীরে ঘুরে তাকালো। মাত্র 4 ফুট দূরে দাঁড়িয়ে আছে হৃদিতা। চোখে কড়া দৃষ্টি, মুখে কোনো আবেগ নেই। শাহিন আগেই ফোন করে হৃদিতাকে সব জানিয়ে দিয়েছে। তাই আনিকা আর নীলাকে সাথে নিয়েই সে দ্রুত বাসায় ছুটে এসেছে। কিন্তু ঢোকার সাথে সাথেই এই দৃশ্য চোখে পড়ে। আহাদ আদনানের বাহুতে হাত রেখে হাসি মুখে বলল, বিশ্বাস করো জানো, আমি কিচ্ছু করিনি। আমি তো গোলাগুলি করছিলাম। আপনার এদিকে আমার বড় ভাই, আর এদিকে ভগ্নিপতি হয়েছে। আমি কি করে ওর গায়ে হাত তুলতে পারি বলো? আমি তো অভিনন্দন জানাচ্ছিলাম। হৃদিতার ঠোঁট শক্ত করে কটমট করে তাকিয়ে রইল। আহাদ বুঝে গেল এ হাসি কাজে দেবে না। সে ধীরে ধীরে আদনানের কলার ছেড়ে দিল। কিন্তু হৃদিতার চোখের দিকে ঠিকঠাক তাকানোর সাহস পেল না। মাথা একটু নিচু করে অপরাধী বাচ্চাদের মতো ঠোঁট পাউট করে আবার ছাড়ল। মুখটাকে বিভিন্ন ভঙ্গি করতে লাগলো। মনে পড়ে গেল গতরাতের কথা। প্রেয়সী তার গলা জড়িয়ে ধরেছিল, গলায়, কাঁধে, গালে ছোট ছোট অজস্র চুমু এঁকে দিচ্ছিল। সেই অপ্রত্যাশিত ভালোবাসায় আহাদের মনে সন্দেহ জেগেছিল। এখন সেই সন্দেহ আরও গাঢ় হলো। এই আল্লাহর বান্দিত স্বামী ডাকে এত সহজে ধরা দেওয়ার মহিলা না। সে কথাটা চেপে রাখতে পারল না। কি ব্যাপার দিদি রানী, কি মতলব বাড়ছেন বলেন তো? আপনি তেমন আল্লাহ দেখানোর মানুষ না, হঠাৎ স্বামীর প্রতি এত ভালোবাসা? হৃদিতা তার বুকে মুখ লুকিয়ে নিল। আমি কি আপনাকে ভালোবাসি না? আপনার তাই মনে হয়? আহাদ তার সামনের চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, না, ভালোবাসেন, কিন্তু স্বামীর ডাকে এত সহজে ধরা দেওয়া মানুষ তো আপনি না। অন্যদিন তো খুঁটি পাড়া, জানলা দরজা ধরে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো খোঁট দিয়ে দাঁড়িয়ে থাকেন। তাহলে আজ এত সহজে সাড়া দিলেন কেন? কাহিনী কি? হৃদিতা ঠোঁট ফুলিয়ে বলল, বলতে পারি, কিন্তু ওয়াদা করেন আপনি রাগ করবেন না। ওয়াদা? এভাবে না, সুন্দর করে ওয়াদা করেন। সুন্দর করে ওয়াদা? আরে কসম দিতে বলেছি, সত্যি সত্যি। সত্যি সত্যি কসম? ধুর, বলবোই না যান। সে উঠতে চাইতেই আহাদ তার শাড়ির আঁচল ধরে টেনে নিল। ধীরে কাছে এনে একটু উঁচু হয়ে তার ঠোঁটে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার চুমুর কসম, রাগ করবো না। রাগ করলে আর চুমু খেতে দিও না, যাও। হৃদিতা একটু হেসে ফেলল। সত্যি তো? আরেকটা খাবো? না না, বলছি। আহাদ তাকে টেনে নিজের উড়ুর ওপর বসালো। এবার হৃদিতা আর দ্বিধা করল না। আহিয়া আর আদনান ভাইয়ের বিয়ে নিয়ে আপনি আর কোনো ঝামেলা করবেন না প্লিজ। একবার ভাবুন তো, আহিয়াকে আদনান ভাই যতটা ভালোবাসে, আর কেউ কি ততটা পারবে? কোনো কোথাও বিয়ে দিলে কি আহিয়া সুখী হবে? না তো। আর আর আহাদ গম্ভীর গলায় বলল, আর কথায় কথায় আদনান ভাইয়ের গায়ে হাত তোলাটা আমার একদমই ভালো লাগে না। শত হলেও আদনান আপনার বড়। আর আপনার রাগটা কমান। আপনি রেগে গেলে আপনাকে ভয় লাগে আমার। আর হৃদিতার ভ্রু কুঁচকে গেল। বুঝতে পারল আহাদ ইচ্ছে করে এমন করেছে। সে এবার আলতো করে গলা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনার কল্পনার সীমা ছাড়িয়ে আরো অধিকতর ভালোবাসি। এটা শুরুতেই বলা যেত না? শুধু শুধু কতগুলো শব্দের অপব্যবহার হলো। এখন শব্দগুলো বদল দিলে কি হবে? হ্যাঁ,
আপনি আছেন তো, কিছু হবে না। আমি তো আপনার সর্বনাশের মূল কারণ, অথচ আপনি আমাকে অজুহাত দিচ্ছেন। আপনি এত খারাপ কেন? আসেন, খারাপের নমুনা দেখায়। আপনি কিন্তু প্রমিস করেছেন, ভুলবেন না সেটা। আজকের মতো সবসময় ডাকে সাড়া দিলে ভুলবো না। বজ্জাত বেটা। আমি বজ্জাত? তা নয় তো কি? আচ্ছা, হৃদিতা মাথা নাড়ল। আহাদ এবার দুষ্টমি করে হৃদিতাকে সুরসুরি দিতে লাগলো। হৃদিতা হাসতে হাসতে নুইয়ে পড়ল। সেও পাল্টা সুরসুরি দিতে চাইল, কিন্তু আহাদ রাজার সাথে কি আর সে পারে? এই মধ্যরাতেও দুজনের দুষ্টমিতে ঘর ভরে উঠল হাসি আর কলরবে। এই মুহূর্তে সেই রাতের কথা মনে করে আহাদ একটু শব্দ করেই হেসে উঠল, কিন্তু হৃদিতার চোখের দিকে তাকিয়ে তার হাসি আবারও উবে গেল। এক পা এগোতেই হৃদিতা তার পাশ কাটিয়ে আহিয়ার হাত ধরে টেনে ভেতরে চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল তার মুখের ওপর। আহাদ দরজায় কপাল ঠেকিয়ে অনুনয় করতে লাগলো। তার অবস্থা দেখে শাহিন আর আনিকা মুখ টিপে হাসল। নীলা হাসতে চাইলেও পারল না। বুকের ভেতর দমিয়ে রাখা যন্ত্রণাটা তাকে যেন দিন দিন গ্রাস করছে। আদনান এক ঝলক আহাদের দিকে তাকিয়ে মাথা নেড়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তখন ওই নাদিম আর শাওন এসে হাজির হলো। তাদের হাঁটু কাঁপছে, কারণ আহাদ তাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই তাদের গিলে ফেলবে। ড্যামো ঘরের মাঝখানে রাখা পুরনো কাঠের টেবিলটার ওপর আহাদ রাজা দুই পা তুলে হেলান দিয়ে বসে আছে। চেয়ারটা একটু কাত হয়ে আছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। মুখে চরম নির্লিপ্ত ভাব, যেন চারপাশে কি হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এক হাতে হাওয়াই মিঠাইয়ের প্যাকেট খুব মনোযোগ দিয়ে খাচ্ছে, দেখে মনে হয় এটা কোনো গুরুতর দায়িত্ব পালন করছে। তার পাশেই বিশাল একটা হাওয়াই মিঠাইয়ের স্ট্যান্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শাহিন। কতগুলো প্যাকেট যে ইতোমধ্যে শেষ হয়ে গেছে তার হিসেব নেই। স্ট্যান্ডটা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। একটু সামনে ড্যামো ঘরের মেঝেতে বুক ডাউন দিচ্ছে নাদিম আর শাওন, কিন্তু এটা কোনো শরীরচর্চা বা যোগ ব্যায়াম না। এটা আহাদ রাজার দেওয়ার শাস্তি। 202 বার বুক ডাউন। একবারও থামা যাবে না। শ্বাস নিতে গিয়ে যদি 1 সেকেন্ড দেরি হয়, তাহলে কাউন্ট আবারও 0 থেকে শুরু। সবে মাত্র 40টা দিয়েছে, তাতেই দুজনের অবস্থা করুন। বুক ধকধক করছে, হাত কাঁপছে, কপাল ভিজে একাকার। হাঁপাতে হাঁপাতে মনে হচ্ছে এখানেই বুঝি দম বের হয়ে যাবে। বাকিটা করা যে অসম্ভব সেটা ওরাও ভালোই বুঝে গেছে। এর মধ্যেই ড্যামো ঘরের ছোটোখাটো যত রকমের ড্যামো আছে তার বেশিরভাগই তাদের ওপর প্রয়োগ করা হয়ে গেছে। কত অনুনয়, কত মিনতি, কিছুই কাজে আসেনি। উল্টো বোনাস হিসেবে শাহিনের হাত থেকে 2টা করে থাপ্পড় খেতে হয়েছে। কারণ খুব সোজা, শাহিনের গালে আহাদ রাজা 2টা থাপ্পড় বসিয়েছিল, আর সেটাই সুদে আসলে ফেরত দিয়েছে শাহিন। দুজনের শরীর আর চলছিল না, প্রায় থেমে যাওয়ার উপক্রম। ঠিক তখনই ড্যামো ঘরের নীরবতা ফাটিয়ে গর্জে উঠল আহাদের কণ্ঠ। থামলি কেন? এবার কিন্তু শাস্তির ডাবল করে দেবো তোদের। নাদিম হাঁপাতে হাঁপাতে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে কাপা গলায় বলল, ভাই এবারের মতো আমাকে মাফ কইরা দেন। সব দোষ শাওনের। আমি তো আপনারে কল করতে চাচ্ছিলাম, এই শাওনের বাচ্চা আমার ফোন নিয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, আমি একদম নির্দোষ, মাসুম, নাদান। শাহিন ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল। হ্যাঁ, তুমি তো ফিটার খাও, কোচে খোকা তুমি। পাশ থেকে শাওন ব্যঙ্গাত্মক সুরে ফোঁস করে বলে উঠল, একদম দুধের শিশু, এখানে বোতল ছাড়া ঘুমাই না। একথা শুনেই নাদিমের মাথায় যেন আগুন ধরে গেল। শালা তুই চুপ কর, তোর জন্যই আমার এই হালত। মন চায় তোরে একটা উষ্টামাইরা নর্দমায় ফালাইয়া দিই। শাওন দাঁত বের করে হেসে পাল্টা বলল, তোর কি মনে হয় আমি বসে বসে তোর উষ্টা খামো? আমিও তোরে গোল্লা ছুটের মতো এক লাথি দিয়া উগান্ডা পাঠাই দেবো। আমি তোরে আফ্রিকার জঙ্গলে নিয়ে ফেলাম। আর আমি তোরে আফ্রিকার গরুদের খাবারের গোবরের ড্রাই। শাওন, তোরে কিন্তু আমি সত্যি সত্যি লাথি মারবো। সেম টু ইউ। ঠিক তখনই আহাদ পা নাড়িয়ে সোজা হয়ে বসল, চোখে ভয়ঙ্কর আগুন। থাপ্পড়ায় চেহারার নকশা বলতে দেবো এক একটা। তোদের সাহস দেখে আমি অবাক হইতেছি। আমার খেয়ে আমার পড়ে আমার পেছনে ছুরি মারলি। দুধ কলা দিয়ে গালচা পুষছে এতদিন, নেমু খারাম কতগুলো। আহাদের গর্জনে দুজনেই থমকে গেল। বুঝে গেল এবার সত্যি সীমা ছাড়িয়ে গেছে। আহাদ এমনিতেই ভয়ানক মেজাজে আছে, তার ওপর বউ তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আবেগের বশে কসম খেয়ে এখন নিজেই
গ্যারাকলে আটকে গেছে। আগে জানলে জীবনেও এমন কসম দিত না। শাহিন, এই দুইটার নিয়ে বরফ থেরাপি দে, ড্যামোজন একটা বাকি না থাকে, নাহলে কিন্তু তোর জায়গা ওদের পাশে ভাবে। শাহিনের চোখ চকচক করে উঠল, যেন বিনা মেঘে বজ্রপাত না, বরং মেঘ না চাইতেই বৃষ্টি। অনেকদিনের শখ ছিল এই দুই গর্ধবকে নিজের মতো করে ড্যামো দেওয়ার। আজ সেই স্বপ্ন পূরণ। সে লাফিয়ে উঠল। ঠিক আছে ভাই, নো টেনশন, টু ফুর্তি। আজ দেখবো ওদের কুকীর্তি। আপনি যান, হাওয়াই মিঠাই খান আর ভাবির রাগ ভাঙান। আহাদ দীর্ঘশ্বাস ফেলল। তোর ভাবি অনেক রেগে আছে, এত সহজ আল্লাহর বান্দির রাগ ভাঙবে না। শাহিন হালকা হেসে বলল, কি যে বলেন ভাই, আপনার মন তো হাওয়াই মিঠাইয়ের মতো। এই হাওয়াই মিঠাই আর আপনাকে দেখলে ভাবির রাগও গলে যাবে হাওয়াই মিঠাইয়ের মতো। বলছিস? ব্রো উঁচিয়ে তাকালো আহাদ। হ্যাঁ ভাই, আমি 100% শিওর। এই কথায় কিছুটা আশ্বস্ত হয়ে আহাদ হাওয়াই মিঠাইয়ের লম্বা স্ট্যান্ড কাঁধে তুলে ড্যামো ঘর থেকে বেরিয়ে গেল। পিছনে থেকে শাহিন বাঁকা হাসি হেসে তাকালো নাদিম আর শাওনের দিকে। কিছু বোঝার আগেই দুজন একসাথে তেড়ে এসে চেঁচিয়ে উঠল, শাহিনের বাচ্চা, তোর একদিন আমাদের যতদিন লাগে। শাহিন সেটা দেখে উল্টো ঘুরে দৌড় দিল, আর নাদিম শাওন প্রাণপণে তার পিছু নিল। ড্যামো ঘর ভরে উঠল দৌড়ঝাঁপ আর চেঁচামেচিতে। ভর দুপুর, সূর্যটা ঠিক মাথার ওপরেই আছে, অথচ তার তাপটা আজ অদ্ভুতভাবে নিস্তেজ। আকাশ জুড়ে মলিন ধোঁয়াটে মেঘের পাতলা আচ্ছাদন, না কালো না সাদা, ঠিক যেমন নীলার ভেতরের আবেগগুলোর মতো। তীব্র নয়, আবার হালকাও নয়, চাপা পড়ে আছে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতায়। নীলা ধীরে ধীরে বাসার ভেতরে ঢোকে। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হয় ভাঙ্গা কাচের ওপর হাঁটছে। বুকের ভেতরটা ফাঁকা, অথচ সেই ফাঁকাটাই অসহনীয়ভাবে ভারী। তাকে দেখেই ছুটে এলো পরিচারিকা রেশমা, চোখে মুখে স্বাভাবিক চিন্তার ছাপ। কি হইছে নীলামা, তুমি এত তাড়াতাড়ি চলে আইছো? তোমার কি শরীর খারাপ? রেশমার কণ্ঠে দুশ্চিন্তা। নীলা কোনো রকম উত্তর দিল না। একবার চারপাশে তাকালো। এই বিশাল বাড়ি, চকচকে আসবাব, দামি সাজসজ্জা সব আছে, শুধু মানুষ নেই। গলা পরিষ্কার করে বলল, না খালা, এমনি ক্লাস ছিল না তাই চলে আসছি। পাপা আসে নাই? প্রশ্নটা শুনেই রেশমার মুখের হাসিটা মিলিয়ে গেল। প্রতিদিনের মতো একই প্রশ্ন, আর প্রতিদিনের একই উত্তর। তার বুকের ভেতরটা কেমন খসখস করে ওঠে। জীবনে কত রকম মানুষ দেখেছে সে, টাকার পাহাড় গড়ে, কিন্তু সন্তানের দিকে তাকানোর সময় নেই। সেই সন্তানরা হয় অবাধ্য উগ্র, নয়তো নিষ্ঠুর। অথচ নীলা সম্পূর্ণ আলাদা, ভদ্র, সুশীল, নীরব। একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করেছে, যেন সে অদৃশ্য কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। রেশমা দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, না মা, আসে নাই। তবে আজ সাহেব কল দিছিল, তোমারেও নাকি কল দিছিল, কিন্তু পাই নাই, তাই বাসার লাইনে ফোন দিয়া তোমার কথা জিগাইছে। নীলা ক্ষীণ করে হাসল। হাসিটা হাসির মতো নয়, ভাঙ্গা কাচের ওপর আচারের মতো। আর মাম্মা? রেশমা একটু থেমে বলল, ম্যাম সাহেব কইছে হ্যার আইতে আরও 6-7 দিন লাগবো, মেলা ব্যস্ত, কোনো ফ্যাশনের শো আছে নাকি, এই সব কইল। ঠিক আছে খালা। নীলার কণ্ঠে কোনো অভিমান নেই, শুধু ক্লান্তি। আমি উপরে গেলাম, কিছু লাগলে ডাকবেন। আইছা মা। নীলা সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করতেই যেন চারপাশটা আরও নিস্তব্ধ হয়ে গেল। ব্যাগটা বিছানার ওপর ছুঁড়ে দিয়ে সে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সাদা ছাদটা কেমন যেন চেপে ধরেছে তাকে। বুক ভরে একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখের কোণে জমে থাকা অশ্রুকণা আর ধরে রাখতে পারল না। কাপা হাতে ফোন তুলে ডায়াল করল। রিং হওয়ার কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ হলো। পাপা? কথাটা শেষ করতে পারল না নীলা। ওপাশ থেকে ভেসে এলো খায়রুল বাশারের গম্ভীর অথচ চিন্তিত কণ্ঠ। কি হয়েছে মা, কোথায় ছিলে? আমি তোমাকে কল দিয়ে পেলাম না। রেশমা বলল তুমি নাকি আজকাল ঠিক মতন খাওয়া দাওয়া করছো না। কি হয়েছে বাবু? এইটুকুতেই বাঁধ ভেঙে গেল। নীলার জমে থাকা আবেগ একসাথে আশ্রে পড়ল। পাপা, আমি আর পারছি না পাপা, পারছি না। এতটা অসহায় কেন করেছো তোমরা আমাকে? আমার জীবনের যদি কোনো মূল্যই না থাকে তোমাদের কাছে, তাহলে কেন আমাকে পৃথিবীতে আনলে? আমি তো আসতে চাইনি। আমি আর থাকতে চাই না এই পৃথিবীতে।
এই অসীম আকাশের নিচে আমার কেউ নেই পাপ্পা, কেউ নেই। আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়, ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না। চারদিকে শুধু অন্ধকার লাগে, সব বিষাদময়। আমাকে আশ্বাস দেওয়ার মতো কেউ নেই। কেউ মাথায় হাত বুলিয়ে বলে না, মা শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। নীলা কেঁদেই যাচ্ছে, তার কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ঘড়ির কাঁটা গুনে গুনে তোমাদের জন্য অপেক্ষা করি পাপ্পা, কিন্তু দিন শেষে তোমরা কেউ আসো না, না মাম্মা না তুমি। আমি ক্লান্ত পাপ্পা, এই একাকিত্ব আমি আর বহন করতে পারছি না। আমি নিঃশেষ হয়ে যাচ্ছি, একটু শান্তি চাই। মাম্মা আর তোমার কোলে মাথা রাখতে চাই, একটু সান্ত্বনা চাই। মেয়ের কান্না শুনে খায়রুল বাশারের বুক কেঁপে উঠল। মনে হলো কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে, কথা বেরোচ্ছে না। এতদিনের অপরাধবোধ এক মুহূর্তে আঁচড়ে পড়ল তার উপর। তিনি মেয়েকে ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, সময় দিতে চান, কিন্তু কাজ, পরিস্থিতি আর জীবনের জটিল হিসাব তাকে সেই সময়টা দিতে দেয় না। স্ত্রী নীলুফার সঙ্গে বিচ্ছেদের 3 মাস হয়ে গেছে। বিষয়টা নীলার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। কেনই বা বিচ্ছেদ হবে না? টাকা পয়সার অভাব নেই, কিন্তু নীলুফার কাছে কাজ, সাফল্য, দাপট সবকিছুই মেয়ের আগে। এই নিয়ে ঝগড়া, তর্ক, অবশেষে বিচ্ছেদ। শুধু একটাই শর্ত ছিল, নীলাকে কিছু জানানো যাবে না। কম্পমান গলায় খায়রুল বাশার বললেন, নীলা শোনো মা আমার, তুমি শান্ত হও, একটু শান্ত হও কেমন? আমি আমি আজ রাতেই ফ্লাইটেই চলে আসব। এখন থেকে তোমাকে আর একা রাখবো না নীলা, আমার ছোট বাবু। নীলা। তিনি বারবার ডাকছেন, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ নেই। কান্নার শব্দটাও নেই, না শ্বাসের শব্দ। এইবার খায়রুল বাশারের কণ্ঠে আতঙ্ক। নীলা বাবু, তুমি কি পাপার কথা শুনতে পাচ্ছ? কোনো উত্তর এলো না। হাত কাঁপতে লাগলো তার। দ্রুত কল কেটে বাসার ল্যান্ডলাইনে ফোন করল। রেশমা ধরতেই তিনি প্রায় চিৎকার করে বললেন, রেশমা, তাড়াতাড়ি উপরে যাও এখনই। দেখো নীলার কি হয়েছে, ও কথা বলছে না। ওকে দেখে রেখো রেশমা, আমি আসছি, যত দ্রুত সম্ভব আমি আসছি। ফোন রেখে রেশমা ঝড়ের বেগে সিঁড়ি ভাঙল। এই তো একটু আগেও নীলা ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি এমন হয়ে গেল? সময়কাল 1992 ছিল, 20 শতকের শেষ দশক। তখন 28 বছরের সুদর্শন তাগড়া এক যুবক ছিলেন আমজাদ মীর। উচ্চতা, শারীরিক গঠন আর ব্যক্তিত্ব সব মিলিয়ে তার থেকে চোখ ফেরানো কঠিন ছিল। রাজনীতির মাঠে তখন তিনি ছাত্র সংগঠনের সবচেয়ে মেধাবী, তুখর ও আলোচিত তরুণ ছাত্রনেতা। সভা সমাবেশ, সংবাদ সম্মেলন, মিছিল সব জায়গাতেই তার বিচরণ ছিল অবাধ। বক্তৃতায় তিনি ছিলেন যুক্তির শান, কণ্ঠে আত্মবিশ্বাসের দৃঢ়তা আর চোখে ভবিষ্যৎ নেতৃত্বের স্পষ্ট ছাপ। তিনি 3 ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে সুদর্শন, সবচেয়ে প্রখর। সমর্থকদের চোখে তিনি ছিলেন আশার প্রতীক, আর প্রতিপক্ষের কাছে ভয়ঙ্কর এক সম্ভাবনা। কিন্তু রাজনীতির মাঠ যেমন উজ্জ্বল, তেমনই নিষ্ঠুর। প্রতিপক্ষের সাজানো মিথ্যা মামলায় হঠাৎ করে আমজাদ মীরকে সপ্তাহখানেক জেলের ঘানি টানতে হয়। তখন নিরুপমা নিধি নামে একজন মধ্যবয়সী, অভিজ্ঞ ও দৃঢ়চেতা নারী আইনজীবী তার মামলাটি হাতে নেন। সত্যের পক্ষে দাঁড়ানোর সেই সাহসের মূল্য তাকে দিতে হয় ভয়ঙ্করভাবে। মামলা চলাকালীন তার ওপর পরিকল্পিত হামলা হয়। গুরুতর আহত হন তিনি, কিন্তু ভয় তাকে 1 ইঞ্চিও তার অবস্থান থেকে সরাতে পারেনি। অস্বীকৃতি জানালেও শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতির কারণে বাধ্য হয়ে তিনি মামলাটি হস্তান্তর করেন তার সদ্য পাশ করা জুনিয়র আইনজীবীর হাতে, আফরোজা শেখ। বয়স তখন 27। বয়সের তুলনায় অভিজ্ঞতা কম হলেও তার ভেতরে দৃঢ়তা ছিল ধূমকেতুর মতো। চলনে ধীর, কথায় সংযত আর সিদ্ধান্ত অটল। সত্যের পথে লড়াই করাই ছিল তার একমাত্র আদর্শ। তিনি ভয় পাননি রাজনীতির রথী মহারথীদের, ভয় পাননি ক্ষমতার দাপটকে। যুক্তি, প্রমাণ আর আইন, এই 3 অস্ত্রেই তিনি লড়েছেন। অবশেষে রাজনীতির রাজা আয়ান রাজা মীরের মধ্যম পুত্র আমজাদ মীরকে আদালতের কাঠগড়ায় নির্দোষ প্রমাণ করেন। শ্যামবর্ণের সেই তরুণী আইনজীবী আমজাদ মীরকে শুধু আইনি মুক্তি দেননি,
তার হৃদয়ের গভীরেও এক স্থায়ী আলো জ্বালিয়েছেন। আমজাদ মীর বুঝিয়েছিলেন এই নারী শুধু তার প্রয়োজন নয়, তার জীবনের ভারসাম্য। তিনি সরাসরি বিয়ের প্রস্তাব দেন, কিন্তু স্পষ্ট ভাষায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন আফরোজা শেখ। রাজনীতির এই কুশলিত ষড়যন্ত্রময় জগতে নিজেকে জড়াতে চাননি। ক্ষমতার গ্যারাকলে নিজের পরিচয় হারানোর কোনো ইচ্ছাই ছিল না তার। কিন্তু আমজাদ মীরও ছিলেন এক রোখা নাছোড়বান্দা। কথার কৌশল, সম্মানের প্রলোভন, সামাজিক যুক্তি সব ব্যবহার করে শেষ পর্যন্ত আফরোজার বাবাকে রাজি করান। তখন আর আফরোজার কিছু বলার ছিল না। আমজাদ মীর সুন্দর সুদর্শন বীরপুরুষ, তাকে একবার প্রত্যাখ্যান করা গেলেও বারবার করা দুষ্কর। আফরোজা শেখ একটি শর্ত রাখেন, তিনি নিজের নামে দেশের মাটিতে সত্যের পক্ষে লড়বেন, নিজের পরিচয় নিজের হাতে গড়ে তুলবেন। এই শর্তে কারো আপত্তি ছিল না। সেখান থেকেই শুরু হয় আমজাদ মীর ও আফরোজা শেখের জীবনে দীর্ঘ অধ্যায়, সংগ্রাম, সম্মান আর পারপার্শ্বিক শ্রদ্ধায় ভরা এক দাম্পত্যের পথ চলা। বর্তমানে বসে সেই পুরনো দিনের কথা ভাবতে ভাবতে আফরোজা শেখ দীর্ঘশ্বাস ফেললেন। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে তার কথা শুনছিল মেয়েরা। হৃদিতা, আহিয়া, জেরিন, সাথে হালিমা বেগমও যোগ দিয়েছেন। আজ তাদের বিবাহ বার্ষিকী। পুরো ৩২ বছরের পথ চলা পূর্ণ করেছে তারা। মেয়েরা বায়না ধরে তাদের ৯০-এর প্রেম কাহিনী শোনার জন্য। আফরোজা শেখ সেটা উপেক্ষা করতে পারেননি। হঠাৎ হৃদিতা প্রশ্ন করে বসে, আপনি বাবাকে খুব ভালোবাসেন তাই না আম্মা? আফরোজা শেখ মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল স্মৃতি আর তৃপ্তি। তোমার শ্বশুরমশাই মানুষটাই এমন, ভালো না বেশি উপায় আছে? প্রথম দিকে আমি রাজি না থাকলেও ধীরে ধীরে তার প্রেমে পড়তে বাধ্য হয়েছি। তবে সেটা তাকে বুঝতে দেইনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম তার ধৈর্য কত দূর যায়। কিন্তু সে আমাকে আর আমার আব্বাকে এমনভাবে ফাঁসালো যে ওই সপ্তাহেই বিয়ে হয়ে গেল। একটু থেমে যোগ করলেন, তোমার বাবাকে বাহির থেকে যতটা কঠোর মনে হয়, ভেতর থেকে সে ততটাই কোমল। আমি আজও তাকে যত দেখি ততই মুগ্ধ হই। হৃদিতা গভীর মনোযোগে শাশুড়ি মুখের দিকে তাকিয়ে রইল। এই বয়সেও এত অটুট ভালোবাসা, এত শ্রদ্ধা, এক বিন্দুও কমেনি। এই নারীকে সে যতবার দেখে ততবার মুগ্ধ হয়। মনে মনে ভাবল, একজন নারী কিভাবে এতটা পরিপূর্ণ হতে পারে? সে কি পারবে কখনো এমন হতে? হয়তো না, কারণ পৃথিবীতে একজনের জায়গা আরেকজন কখনো পুরোপুরি নিতে পারে না। সাহস সঞ্চয় করে সে আবারও প্রশ্ন করল, আচ্ছা আম্মা, আপনার মতো হতে হলে আমাকে কি কি করতে হবে? আমাকে শেখাবেন আপনি? আফরোজা শেখ কিছুটা অবাক হলেন। ক্ষীণ হেসে স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে বললেন, অবশ্যই শেখাবো। সত্যি? উৎফুল্লে হৃদিতার চোখ ঝলমল করে উঠল। আফরোজা শেখ আবারও এক অমায়িক হাসি দিলেন, কণ্ঠ দৃঢ় করে বললেন, হ্যাঁ, তবে একটা কথা কি জানো, প্রত্যেক দিন মানুষটা আলাদা আলাদা জ্ঞান, গুণ, রূপ, রং থাকে, যার কারণে তুমি চাইলেও আমি হতে পারবো না, আর আমি চাইলে তুমি হতে পারবে না। হ্যাঁ, তুমি কিছুটা অনুকরণ করে চলতে পারবে, কিন্তু তোমার সত্তা বদলাবে না। ভালো কিংবা খারাপ সবই তোমার নিজস্ব পরিচয়। দিন শেষে তুমি তোমার কাজের মাধ্যমেই বেঁচে থাকবে। তুমিই থাকবে, সেটা ভালো হোক কিংবা মন্দ। প্রতিটি শব্দ হৃদিতার মনে গভীরভাবে দাগ কাটল। এই কাজগুলো বাস্তবতার সাথে অদ্ভুতভাবে মিলে গেছে। এমন সময় মূল দরজায় জোরে জোরে করাঘাত পড়ল। হলঘরে বসে থাকা প্রত্যেকের দৃষ্টি ঘুরে গেল সেদিকে। শারমিন এসে অসহায়ের ভঙ্গিতে বললেন, রাত তো কম হলো না আফরোজা, এবার অন্তত ওদের ভিতরে আসতে দাও। তুমিও কি মেয়েদের কথায় তাল মিলিয়ে ওদের বাইরে দাঁড় করিয়ে রেখেছো? হালিমা বেগম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, একদম না ভাবিজান, আজকে কেউ ভেতরে আসতে পারবে না, 12টার আগে তো নাই। আহিয়া আর জেরিনও তাল মিলালোর সাথে। চাচি আম্মু ঠিকই বলেছে, 12টার আগে আসলে তো সব সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে সব আয়োজন করলাম, কিছুতেই ভিতরে আসতে দেওয়া যাবে না। আফরোজা শেখ অসহায়ভাবে হাসলেন। মেয়েদের পাগলামিকে প্রশ্রয় দিতে গিয়ে তিনি নিজেই ফেঁসে গেছেন। এই বয়সে এসে আবারও বিবাহ বার্ষিকীর আয়োজন। জীবন সত্যি অদ্ভুত। রাতের আকাশ মেঘে আচ্ছন্ন, মৃদু বাতাস বইছে। আদনান ডিউটি শেষ করে বাসায় ঢুকতেই দেখল মূল দরজার সামনে সবাই জড়ো হয়ে আছে। হঠাৎ বুকে সূক্ষ্ম একটা ব্যথা চিনচিন করে উঠল। তবে কি তার আর আহিয়ার বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়েছে? এই সন্দেহটা বুকের ভেতর পাক খেতেই নিশ্চিত হতে দ্রুত তাদের নিকট এগিয়ে যায়। আশফাক মীর নিচে বসে আছেন।
মুখে বিরক্তকর ছাপ। আমজাদ মীর দাঁড়িয়ে আছেন তার বাবার পাশে, নিচু স্বরে কিছু কথা বলছেন। আহাদ হাওয়াই মিঠাইয়ের স্ট্যান্ড কাঁধে নিয়ে কাছের দেয়াল দিয়ে ভেতরে উকিঝুঁকি দিয়ে কিছু দেখার চেষ্টা করছে। পাশে আদিল, চোখে মুখে কৌতূহল আর অস্থিরতা। সে উৎসুক কণ্ঠে প্রশ্ন করল। সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কথা শেষ না হতেই আদিল তড়িঘড়ি করে এগিয়ে এসে ব্যাখ্যা দিতে শুরু করল। ভাইকে ভাবি ভিতরে ঢুকতে দিচ্ছে না, ভয়ানক রেগে আছে, কিন্তু কেন রেগে আছে জানি না। ওইটা না হয় বুঝলাম, কিন্তু বাকিরা? এইবার আমজাদ মীর গলা পরিষ্কার করে গম্ভীর স্বরে বললেন। তোমার ছোট আম্মা দুবার কল করেছিল, আমি ব্যস্ত থাকায় রিসিভ করতে পারিনি। এখন রেগে বলেছে আজকে বাইরে রাত কাটাতে। এটা কোনো রাগের কারণ হলো? আদনানের চোখ সরু হয়ে গেল, দৃষ্টি গিয়ে আটকালো আশফাক মীরের ওপর। সেই দৃষ্টির ভার বুঝে আশফাক মীর সঙ্গে সঙ্গে আত্মপক্ষ সমর্থনে বলে উঠলেন। আমার কি দোষ বল তো? ভাইজানের সহকারী লতিফা আছে না, সে নিজে থেকেই কফির অফার করেছিল, আমি সোজা সাপটা না করে দিয়েছি। তবুও কিভাবে যেন তোর চাচি আম্মার কানে খবর পৌঁছে গেছে, এখন হ্যাব্বি রেগে আছে। আদনানের মুখ দিয়ে ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। নিজের বাবার দিকে তাকিয়ে বিদ্রুপ মেশানো কণ্ঠে প্রশ্ন করল। আর তুমি বাবা, তোমার বউ নিয়ে রেগে আছে? সালমান মীর অসহায় ভঙ্গিতে মাথা নাড়লেন। আমি তো কিছুই করি নাই। তোর আম্মা ফোন দিয়ে বলে সবাই যখন বাহিরে, আমি একা ভিতরে থাকলে নাকি খারাপ দেখায়, তাই আমাকেও নাকি আজ বাহিরে রাত কাটাতে হবে। বল, এটা কোনো ন্যায় হলো? এই কথায় আদনানের মাথায় যেন বিস্ফোরণ ঘটে গেল। তার ইচ্ছে করছিল নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। শত বাধা, গোপনীয়তা আর ঝুঁকি পেরিয়ে আজ কোনো রকমে বিয়েটা করেছে, আর আজই সবাই মিলে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সে ইচ্ছে করেই ডিউটি শেষ করে তাড়াতাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু মাঝপথে নীলাকে হাসপাতালে দেখে থমকে যায়। নীলার অবস্থা নাজুক। আদনান কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিল। কয়েক ঘন্টা আগেও তো নীলার সাথে দেখা করেছিল, তখন তো সে বেশ স্বাভাবিকই ছিল। নীলার মতো দৃঢ় মেয়েটা কি নিয়ে এতটা ডিপ্রেশনে চলে গেল? আদনান বুঝতে পারছে না। শারীরিক দুর্বলতায় জ্ঞান হারিয়েছে, নার্ভ দুর্বল, আরও কিছু জটিল সমস্যার কারণে জরুরি বিভাগে নিতে হয়েছে। তার পরিবারের কেউই নেই সাথে। এমন অবস্থায় তাকে ফেলে রেখে আসাটাও সহজ ছিল না। সব মিলিয়ে ফিরতে দেরি হয়ে গেল, কিন্তু সে ভেবেছিল যাক, রাতের নীরবতায় অন্তত আহিয়ার সাথে একটু একান্ত সময় কাটাতে পারবে। অথচ হলো তার উল্টো। সে আহাদের দিকে তাকিয়ে তির্যক কণ্ঠে বলল। দেখতে বাবা, কোনো কিছু না করেও মাঝখান থেকে আমরা বাপ বেটা ফেসে গেলাম। আহাদের চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল, হাত দুটো নিষ্ফিস করছে। আদনানের নাক বরাবর দু এক ঘা বসাতে পারলে তার অন্তর শান্তি পেত, কিন্তু একটা কসমের শেকল তাকে আটকে রেখেছে। হঠাৎ মনে পড়তেই দরজায় ধাম ধাম করে কয়েকটা লাথি মারল, কণ্ঠ ফাটিয়ে চিৎকার করে উঠল। রিদি, দরজা খোলো। আম্মা, আরে কেউ তো খোলো। এবার কিন্তু আমি সত্যি খুব রেগে যাচ্ছি। রিদি খোলো বলতেছি, তাহলে কিন্তু থাপড়ে চেহারা নকশা পাল্টাই দিব। ভিতরে তার আওয়াজে স্পষ্টই পৌঁছাচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই কোনো সাড়া দিল না। এবার আদিল আর চুপ থাকতে পারল না, সেও চেঁচিয়ে উঠল। আমার তো বউটাও নাই, আমারও বাহিরে রাখছো কেন? আমার কি দোষ? বসে বসে মশার কামড় খাওয়া লাগতেছে। এই দুঃখে তো বনবাসে যেতে ইচ্ছে করতেছে। অবশ্য বনবাসে গেলেও একটা সংসার করতে পারতাম। ধুর, আমি জায়গা। সে চলে যাওয়ার জন্য ঘুরতেই টুক করে দরজা খুলে গেল। আহিয়া, রিদিতা, আদিবা, জেরিন আর ঋতু একসাথে চেঁচিয়ে উঠল। সারপ্রাইজ! মীরবাড়ির সকল পুরুষ সদস্যরা একসাথে চমকে যায়। ওপর থেকে ছড়িয়ে পড়ে রঙিন কাগজ। মুহূর্তেই শুরু হয় এক হট্টগোল। রাত অনেকটা গড়িয়েছে। সারাদিনের ক্লান্তি আর বাড়ির উৎসব মুখর পরিবেশ কাটিয়ে নিজের রুমে এসে বিছানায় ধপাস করে পড়ল আদনান। বুকের ভেতর জমে থাকা ক্লান্তি, উত্তেজনা আর চাপ একসাথে চেপে ধরেছে তাকে। সে টানটান হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। ঘরের নীরবতায় নিজের নিঃশ্বাসের শব্দটাও কেমন অস্বস্তিকর লাগছে। তাদের বিয়ের ব্যাপারটা আহাদ আর রিদিতা ছাড়া বাড়ির বড়রা কেউই জানে না। আদনান ভেবেছিল আহাদ তাণ্ডব বাঁধবে, বাড়ি মাথায় তুলে ফেলবে, কিন্তু আশ্চর্যভাবে রিদিতা কিভাবে যেন সব সামলে নিল। পরিস্থিতি হাতের বাইরে যেতেই দিল না। আদনান মনে মনে স্থির করল, সুযোগ পেলেই রিদিতাকে ধন্যবাদ জানাবে। শুধু ধন্যবাদ নয়,
ক্ষমাও চেয়ে নিবে। একটা ভারী নিঃশ্বাস ছেড়ে সে এপাশ ওপাশ করতে লাগলো। তবুও ঘুম আসছে না। বুকের ভেতর কেমন যেন খালি খালি লাগছে। আজকের অনুভূতিটা একেবারেই নতুন। নতুন জীবন শুরু করেছে বলেই কি এমন অদ্ভুত অচেনা অনুভূতি, নাকি এটা অন্য কিছু? সে নিজেকে আর সেই অনুভূতিটাকে দমিয়ে রাখতে পারল না। হঠাৎ করেই বুকের ভেতর তীব্র একটা তাগিদ জন্ম নিল। এই মুহূর্তে আহিয়াকে এক ঝলক দেখা ভীষণ প্রয়োজন। নিচে এত মানুষের ভিড়ে ভালো করে দেখতেও পারেনি তার সদ্য বিয়ে করা বউটাকে। যেই ভাবা সেই কাজ। উঠে ধীর পায়ে আহিয়ার রুমের সামনে এসে দাঁড়ালো আদনান। আশ্চর্য, এবার আর আগের মতো দ্বিধা কাজ করছে না। ভয় নেই, সংকোচ নেই, এক ধরনের অধিকার বোধ বুকের ভেতর শক্ত হয়ে বসে আছে। সে ঝট করে ভেতরে ঢুকে পড়ল। আহিয়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ আদনানকে এমন অসময়ে নিজের রুমে দেখে তার শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে এলো। বুকের ভেতর ধক করে উঠল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, আদনান ভাই। কিন্তু কথা শেষ করার সুযোগ পেল না। এক ঝটকায় আদনান তাকে টেনে নিজের বক্ষস্থলে এনে ফেলল। শক্ত করে জড়িয়ে ধরল, মাথাটা চেপে ধরল বুকের সাথে। যেন এই এক মুহূর্তেই সব অস্থিরতা, সব ভয়, সব ক্লান্তি গিলে নিতে চায়। চোখ বন্ধ করে সে গভীর তৃপ্ত এক নিঃশ্বাস নিল। আহিয়া পুরোপুরি বেকুব বনে রইল। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছে না। হতভম্ব চোখে তাকিয়ে রইল। শরীরটা কাঠ হয়ে গেছে, শ্বাস নিতে ভুলে গেছে সে। আদনান টের পেল সেটা। ঠোঁটের কোণে চাপা হাসি টেনে হিস হিস করে বলল, কি হলো? নিঃশ্বাস নিচ্ছিস না কেন? আমাকে একা ফেলে রেখে মরার ধান্দা করছিস নাকি? আহিয়া তখনও হতবুদ্ধি। আদনান আবার বলল, কণ্ঠে আদেশের সুর। নিঃশ্বাস ছাড় আহি। এইবার আহিয়া ঘন ঘন এলোমেলোভাবে শ্বাস নিতে লাগলো। সব কিছু যেন তাল হারিয়ে ফেলেছে। মাথা ঝিমঝিম করছে। আদনানের হাতের বাঁধন আরও শক্ত হলো। কণ্ঠটা নিচু, ভারী, প্রায় ভাঙ্গা গলায় বলল, আমার তোকে প্রয়োজন আহি, ভীষণ প্রয়োজন। কখন যে তুই আমার জন্য এতটা জরুরি হয়ে গেলি আমি নিজেও টের পেলাম। একটু থেমে সে আবার কণ্ঠ খাদে নামিয়ে বলল, আজ একটা আবদার করব আহি। কম্পিত কণ্ঠে আহিয়া জিজ্ঞেস করল, কি আবদার? আদনান তার মাথাটা আলতো করে একটু তুলে ললাটে মৃদু নরম অষ্টজোড়া ছুঁয়ে দিল। একরাশ অধিকার নিয়ে বলল, আমার ধৈর্য শেষ চূড়ায় পৌঁছে গেছে। এই মুহূর্ত আহিয়ার জন্য সম্পূর্ণ নতুন, অচেনা, দম বন্ধ করা। সে একেবারে এলোমেলো হয়ে গেল। লজ্জায় কান দুটো গরম হয়ে উঠল। সেই লজ্জা ঢাকতেই সে মুখ গুজে দিল আদনানের বুকের মাঝখানে। আদনান তৃপ্তির হাসি হাসল। তাদের নতুন অনুভূতির মাঝখানে এক অদৃশ্য বোঝাপড়া ঝুলে রইল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো হৃদিতার কণ্ঠ। আহিয়া, আহি। আহিয়া যেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছিটকে সরে গেল। আদনানও কিছুটা অপ্রস্তুত হলো। দ্রুত আহিয়ার গালে দুহাত রেখে ফিসফিস করে বলল, আমি দেখছি তুই কিন্তু ঘুমিয়ে পড়িস না, আমি আবার আসবো কেমন? আহিয়া হ্যাঁ না কিছুই বলল না, শুধু লাজের ভারে দৃষ্টি নামিয়ে নিল। আদনান বেরিয়ে আসতে হৃদিতা স্তম্ভিত হয়ে গেল। এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল আহিয়া এখন বিবাহিত। ইস, কি লজ্জার বিষয়। আদনান মনে মনে অনুতপ্ত হলো। এই সময় হৃদিতার আহিয়ার রুমে আসার কথা না। হয়তো আহাদের সাথে মান অভিমান এখনও ভাঙেনি, তার জন্যই হৃদিতাকে এত বারবার কঠিন মুহূর্তের মুখোমুখি হতে হচ্ছে। আজ আবার এই মান অভিমান। হৃদিতার একটু অস্বস্তি হলো আদনানকে এভাবে চেয়ে থাকতে দেখে। সে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে নিল। ঠিক তখনই পিছন থেকে আদনানের গম্ভীর স্বর তাকে থামিয়ে দিল। হৃদিতা। হৃদিতা থেমে গেল। আদনান ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো, কণ্ঠে অনুশোচনা আর কৃতজ্ঞতা মিলেমিশে। তোমাকে ধন্যবাদ জানানোর ছিল। উৎকণ্ঠা নিয়ে হৃদিতা প্রশ্ন করল, কেন? এই যে তুমি আমার আর আহিয়ার বিষয়টা সামলে নিয়েছো, এমনকি আমার পাগল ভাইটাকেও। হৃদিতা দৃষ্টি সরিয়ে নিল, নিচের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এটা আমার দায়িত্ব। তাছাড়া আহিয়া আমার বন্ধু, আমার বোন। আপনি আমার বড় ভাইয়ের মতো, এটুকু তো করতেই পারি। আদনান একদণ্ড চেয়ে রইল তার নিষ্পাপ মুখটার দিকে। আজ প্রথমবার গভীরভাবে লক্ষ্য করল হৃদিতার মুখে এক ধরনের কমল মায়া লুকিয়ে আছে। হয়তো এ কারণেই আহাদ তার জন্য পাগল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আদনান বলল, যখন বড় ভাইয়ের চোখেই দেখো তখন বড় ভাই মনে করে আমার করা সব অন্যায় ক্ষমা করে দিতে পারবে। আমি সত্যিই দুঃখিত। আহিয়াকে পাওয়ার লোভে
আমি হিতাহিত বোধশক্তি হারিয়ে ফেলেছিলাম। সেদিন যদি আমি তোমার ব্যাপারে ওদেরকে না বলতাম, তাহলে হয়তো তোমার উপর এত বড় আক্রমণ হতো না। হৃদিতার ভ্রুজোড়া কুঁচকে গেল। আক্রমণ? আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না, ওরা কারা? তোমাকে আহাত বলেনি কিছু? হৃদিতা ডানে বামে মাথা নাড়ল। আদনান একটু দ্বিধা নিয়ে বলতে শুরু করলো। আমার মনে হচ্ছিল আহাত তোমাকে সব বলে দিয়েছে। আসলে নির্বাচনের আগে আহাতকে বাঁচাতে গিয়ে তোমার যে গুলি লেগেছিল, আসলে সেদিন তোমার উপর। কথা শেষ করার আগেই বজ্রধ্বনির মতো ভেসে এলো আহাদের কণ্ঠস্বর। দুজনেই চমকে উঠল। মুহূর্তের ভেতর বাতাসটা ভারী হয়ে গেল। আদনান অনিচ্ছা সত্ত্বেও এক পা পিছিয়ে যায়। আহাদ দ্রুত এসে হৃদিতাকে নিজের দেহের আড়ালে টেনে আদনানের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। চোখে আগুন, কণ্ঠে শীতল কিন্তু ধারালো রুক্ষতা। ঘরে যাও রিদি। হৃদিতা তখনও স্তব্ধ। কি ঘটছে তার মস্তিষ্ক যেন কিছুই ধরতে পারছে না। আহাদের গলায় এবার গর্জন নামল, ধৈর্যের শেষ সীমা ছুঁয়ে। আমি রুমে যেতে বলেছি, একবার বলে কথা কানে যায় না। আদনান ছিল বলে হৃদিতা আর বাড়াবাড়ি করল না। নিঃশব্দ বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে নিজেদের ঘরের দিকে চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই যেন বাদ ভাঙল আহাদের। এক ঝটকায় সে আদনানের কলার চেপে ধরল। তার চোখ দুটো জ্বলছে হিংস্র, বেপরোয়া, ঠিক যেন শিকার সামনে পাওয়া বুনো পশু। দাঁতে দাঁত চেপে নিচু বিষাক্ত স্বরে বলল, আমি তোকে বলেছিলাম না আমার হৃদের কাছ থেকে দূরে থাকবি? তোর সাহস হয় কি করে ওর সাথে কথা বলার? একটু থেমে আবারও নিচু স্বরে বলল, আমি তোকে এক বিন্দু বিশ্বাস করি না আদনান। নিজের স্বার্থের জন্য তুই আর কতটা নিচে নামবি? আর কত? আদনান ঝাটকা মেরে আহাদের হাত সরিয়ে দিল। শার্টের কলার ঠিক করতে করতে ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, সেদিন যেটা করেছি ভুল করেছি, তার জন্য আমি অনুতপ্ত। আমি তখন বুঝতে পারিনি। আহাদ এক পা এগিয়ে এলো, তর্জনী তুলে চোখে চোখ রেখে বলল, কণ্ঠে জমে থাকা আগুন, তুই যেটা করেছিস সেটা ক্ষমার অযোগ্য। সেদিন যদি ওটা রাবার বুলেট না হয় থার্ড বুলেট হতো, তাহলে হৃদিতার কি হতো তোর কোনো ধারণা আছে? কণ্ঠ আরও ভারী হয়ে উঠল। দন্তার যদি আমাকে না বলতো তাহলে আমি জানতেই পারতাম না যে তুই মাতাবরের সাথে হাত মিলিয়েছিস। আমাকে ধ্বংস করতে কেন হৃদিকে বেছে নিলি? হ্যাঁ? আদনান এবার কণ্ঠ নামিয়ে আনল। শব্দগুলো ছিল স্থির কিন্তু তার ভেতরের টানাপোড়ন স্পষ্ট। তুই ভুল বুঝছিস আহাত, আমি মাতব্বরের সাথে হাত মিলাইনি। মাতব্বর নিজেই আমার চেম্বারে এসেছিল। কোনোভাবে সে জেনে গেছে আমার আর তার ছোটোবেলা থেকে বনি বানানি। সে তার দুর্বলতা জানতে চেয়েছিল, সেটা আমারও জানা প্রয়োজন ছিল। আমি তোর আর দিদিতার সম্পর্কে নিয়ে দ্বিধায় ছিলাম, নিশ্চিত হতে চেয়েছিলাম। তাই মাতব্বরকে তোদের ব্যাপারে বলি, শুধু তোর রিয়াকশনটা দেখার জন্য। আহাদের চোখ আরও কঠিন হয়ে উঠল। আদনান বলতে লাগলো, আর আমি শিওর হলাম তোর জীবনে হৃদিতা কতটা প্রভাব ফেলে। আমি তোকে জব্দ করতে চেয়েছিলাম শুধু আহির জন্য। আমি যদি অপরাধী হই, তুইও একদিক থেকে সমান অপরাধী। তুই যদি শুরুতেই আহির আর আমার সম্পর্কটা মেনে নিতি, তাহলে আমাকে এসব করতেই হতো না। আহাদ ঠান্ডা গলায় একটা হুঙ্কার ছাড়ল, দাঁতে দাঁত চেপে বলল, খোদার কসম আদনান, আমি যদি হৃদিকে কসম না দিতাম তাহলে এখন তোর কি হাল করতাম আমি নিজেও জানি না। সেদিন শাহবাগ চত্বরে নির্বাচনের কোলাহল আর ভিড়ের মাঝে আহিয়া আর হৃদিতাদের উপস্থিতি মোটেও আকস্মিক ছিল না। সেটা ছিল আদনান আর মাতব্বরের পূর্ব পরিকল্পিত চাল। গুলিটা সেদিন আহাদের জন্য নয়, সরাসরি নিশানা করা হয়েছিল হৃদিতাকেই। বেচারি হৃদিতা ভেবেছিল গুলিটা আহাদের দিকে ছোড়া হয়েছে, তাকে বাঁচাতে গিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়েছিল সামনে। হয়তো এই একটুখানি ভুল বোঝাবুঝি সেদিন তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। আহাদ যখন জানতে পেরেছে ড্রাইভার এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তখন সে ড্রাইভারকে এমনভাবে শায়েস্তা করেছে যে সে এখন নিজের ছায়াকেও ভয় পায়। সেদিন ওই চাকরি থেকে বের করে দিয়ে নতুন ড্রাইভার রেখেছে। এই ঘটনার কিছুই সে পরিবারের কাউকে জানায়নি, এমনকি হৃদিতাকেও না। কারণ সে জানে সবাই আদনানকে যে সরল নির্দোষ চোখে দেখে, সেটা ভেঙে গেলে ভয়ঙ্কর তিক্ততা জন্ম নেবে, কষ্ট পাবে। বিশেষ করে চাচি আম্মা আর আহিয়া, তাদের দুজনেরই প্রিয় আদনান। আহাদ সেটা চায় না। সে চায় না কেউ কষ্ট পাক, যদিও তার নিজের কর্মকাণ্ডে সবাই বিরক্ত হয়। কিন্তু আদনান তাদের কাছে আলাদা। সেখানে কোনো আঁচ পড়ুক সেটা সে কোনোভাবেই চায় না। তবুও সত্যটা সত্যই,
আদনান তাকে জব্দ করতে আর আহিয়াকে পেতেই এই নোংরা খেলায় নেমেছিল। এটা ঘোর অন্যায়, নির্মম অন্যায়, তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে। আর এই অপরাধের জন্য আহাদ আদনানকে ক্ষমা করবে না, কখনোই না। এসব ভাবতে ভাবতে পাহাড়ের সম রাগ নিয়ে নিজের ঘরে ঢুকল আহাদ। ঢুকেই থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে হৃদিতা, 2 হাত বুকে ভাঁজ করা, ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরা, চোখে স্পষ্ট অভিমান। তবে সেটা আহাদের আগুনসম রাগের তুলনায় কিছুই না। আহাদ এক মুহূর্তও সময় নিল না, ঝট করে তার বাহু শক্ত করে চেপে ধরল। কণ্ঠে রুক্ষতা, সাথে দখলদার অধিকার। এই আল্লাহর বান্দা, এই আদনানের সাথে এত কথা কিসের? হ্যাঁ, এত কিছু করার সাহস কে দিল তোমাকে? কতবার বলেছি আদনানের আশেপাশে যাবে না, কতবার। তার চোখ দুটো সংকীর্ণ গড়ে গর্জে উঠল। হৃদিতার নিজের বাহু ঝাঁকিয়ে ছাড়িয়ে নিল। কণ্ঠে জমে থাকা অভিমান ছড়িয়ে পড়ল। আদনান আমার বড় ভাইয়ের মতো, ভাসুর হয় আমার। আহাদ এক কদম কাছে এসে গলার স্বর নামালো। এই নরম স্বরেই আড়ালেই লুকিয়ে থাকলো সবচেয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি। তোমার ভাসুর হোক আর শ্বশুরই হোক, সবাই তোমার জন্য পরপুরুষ। এই দুজনের আশেপাশে যেন তোকে না দেখি, এই কথাটা ভালো করে মাথার ভেতর গেঁথে নে। হৃদিতার বুকের ভেতর জমে থাকা রাগ আর ক্ষোভ ধরে রাখা গেল না। সে ধপ করে সোফায় বসে পড়ল। চোখ জ্বালা করছে, গলা ধরে আসছে। আহাদ বুঝল ভীষণ অভিমান করেছে তার প্রেয়সী, কিন্তু তাতেও তার সিদ্ধান্ত বদলানোর কোনো উপায় নেই। সে কখনোই তার প্রেয়সীকে অন্য কারোর সাথে ভাগ করবে না, নিজের বাপের সাথেও না। কিছুটা গম্ভীর স্বরেই ডাকল, এখন আবার গাল ফুলে বসে আছো কেন? অনেক রাত হয়েছে, এদিকে আসো, আমি ঘুমাবো। হৃদিতা ঝট করে দাঁড়িয়ে পড়ল, কণ্ঠে স্পষ্ট প্রতিবাদ। আমি আপনার সাথে ঘুমোবো না, আপনি এখানেই থাকেন, আমি আজ আমার সাথে ঘুমোবো। এই কথা বলে সে দরজার দিকে এক পা বাড়াতেই আহাদ বজ্র নিনাদের মতো হুঙ্কার ছাড়ল। এক পা দরজার বাইরে দিয়ে দেখ, ঠ্যাং ভেঙে গলে ঝুলিয়ে দেব। হাল্লাত বেবি মাথা উঠে যাচ্ছিস একদম, পশ্চাৎ বেরি। হৃদিতার ঠোঁট কামড়ে বাধ্য মেয়ের মতো আবারও জায়গায় গিয়ে বসল। ঘরটা নিস্তব্ধ। ভালোবাসা আর দখলদারিত্বের সংঘর্ষে বাতাস ভারী হয়ে রইল। সময় তার নিজস্ব স্রোতে গড়িয়ে যায় নিঃশব্দে, নির্দয় ভঙ্গিতে। স্মৃতির পাতা উল্টাতে উল্টাতেই কেটে গেল বেশ কয়েকটা দিন। এর মধ্যেই আনিকাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। গতকালই শেষ প্র্যাকটিক্যাল জমা দিয়ে এসেছে সবাই। আর আজ সন্ধ্যাতেই আহিয়া আর হৃদিতার হলুদের অনুষ্ঠান। বাড়ি জুড়ে উৎসবের প্রস্তুতি। আনিকা আর নীলার আরও আগেই বের হওয়ার কথা ছিল, কিন্তু আনিকার উঠতেই দেরি হয়ে গেল। কারণটা খুব সাধারণ। রাত জেগে শাহিনের সঙ্গে কথা বলেছে বলা ভুল হবে, এক প্রকার ঝগড়াই করেছে। সেদিনের পর থেকে শাহিনের মুখে একটাই বাক্য, প্রতিদিন অবিরাম বলছেন, চলেন বিয়ে করি। ঘুম ভাঙল আবার সেই শাহিনের কলেই। সকাল সকাল আনিকার মেজাজটা এমনিতেই টকবাক করে ফুটছিল, তার ওপর এই কল যেন আগুনে ঘি ঢালল। আজও বিয়ে ছাড়া দুনিয়ায় আর কোনো শব্দ নাই নাকি? কথায় কথায় বিয়ে বিয়ে, বিয়ে কি ডাল ভাত নাকি? মানছি আমিও বিয়ে করতে চাই, তাই বলে এমন কথা নেই বার্তা নেই বুবু, একখান হাফ টিকিট। রাগে নিজেই বকবক করতে করতে রেডি হতে লাগলো আনিকা। তার মায়ের কান এড়িয়ে গেল না এই বকবকানি। পাশের ঘর থেকে এসে তিনি উকি দিয়ে বললেন, কিরে, সকাল সকাল কার সঙ্গে কথা বলছিস এমন করে? কপাল আম্মা কপাল, আমার কপালের সাথে কথা বলতেছি। বুড়া হয়ে যাইতেছি আর তোমরা এখন আমার বিয়ে দিতে পারতেছো না। আমি কি সারা জীবন এমনই থাকবো? বিয়া শাদি দিবা না? আনিকা দাঁতে দাঁত চেপে উত্তর দিল। আনিকার মা তার অগোছালো কাপড় চোপড় গোছাতে গোছাতে নির্বিকার কণ্ঠে বললেন, দিব না কেন? তুই মেয়ে মানুষ, একদিন না একদিন বিয়ে তো দিতেই হবে। তার জন্য ভালো ছেলে পাওয়া লাগবে না? আর কবে দিবা আম্মু? আনিকার গলায় নাটকীয় হাহাকার। আমার এক পা কবরে চলে গেছে, কবে আমার বিয়ে হবে আর কবে 3টা বাচ্চা হবে? তিনি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এক পা কবরে গেছে ওনার, আমার থেকে বয়স বেশি তোর? তোর মতো বেহায়া মেয়ে আমি দেখি নাই। এই বয়সে আমরা লজ্জায় বিয়ের নাম মুখে আনতাম না, আর তুই বিয়ের জন্য এমন পাগল হয়ে গেছিস? তোরে সাদে কি বসায় রাখছি? আনিকা মুখ বাঁকিয়ে বলল, তুমি বুঝবা না আমার দুঃখ। তোমার তো বিয়ে হয়ে গেছে, 2টা বাচ্চাও আছে, সুখের সংসার আছে, তাই পরের দুঃখ বুঝবা না। অসভ্য।
এই এক শব্দ ছুড়ে দিয়ে মা ঘর থেকে বেরিয়ে গেলেন। আনিকা ব্যাগ কাঁধে নিয়ে শাড়ির আঁচল সামলাতে সামলাতে গজগজ করতে করতে বাসা থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই সামনে চোখে পড়ল শাহিন। সবুজ রঙের পাঞ্জাবি, হাতা গুটানো, চোখে কালো চশমা, গলায় হলুদ ওড়না পেঁচানো, সব মিলিয়ে মাশাল্লাহ একদম কাঁচাপাকা পেয়ারার মতো লাগছে। ভাবতেই আনিকার হাসি পেয়ে গেল। সেই হাসি চোখ এড়ালো না শাহিনের। সে চশমা খুলে ভ্রু তুলে প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? আমাকে দেখে কি জোকার মনে হলো? আনিকা হাসি সামলে কটাক্ষ ছুড়ল, বাহ, আপনি তো বেশ বুদ্ধিমান। কি করে বুঝলেন আমার মনের খবর? শাহিনও এক চুলো ছাড়ল না। আমি বুঝবো না তো কে বুঝবে? আপনাকে বিয়ে করবো আর আপনার মনের খবর জানবো না, তা হয়? আবার সেই বিয়ে। আনিকার ঠোঁট শক্ত হয়ে গেল। এতদিন সে একাই বিয়ে বিয়ে করেছে, তাই আহিয়াদের কাছে বিরক্ত লাগত। এখন দেখছে তার থেকেও বড় বিয়ে পাগল দুনিয়ায় বিদ্যমান। কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, আপনার কি বিয়ে ছাড়ার কোনো কথা নেই? আর এখানে কেন এসেছেন? কেউ দেখে ফেললে আব্বুকে বলে দিবে, তখন কি হবে? কি আর হবে, বিয়ে হয়ে যাবে। আপনি কেন এসেছেন? বিয়ে করতে। চলেন বিয়ে করি। শুধু বিয়ে বিয়ে বিয়ে, সমস্যাটা কি আপনার? শাহিন গভীর ভাব ধরল। সমস্যা তো অনেক। ঘুমাইলে চোখে কিছু দেখি না, চোখ খুললে সরিষার বাগান দেখি, খাইলে খিদা লাগে না, মাথা ঝিমঝিম করে, আরো বড় বড় রোগ আছে। তো ডাক্তার দেখান। দেখাইছি, ডাক্তার বলছে বিয়ে করতে। বিয়ে করলে চোখে ভালো দেখবেন? হ্যাঁ, চলেন বিয়ে করি। বেহায়া বদমাইশ নির্লজ্জ লোক একটা। নির্লজ্জ না হলে বিয়ে করব কি হবে? আনিকা আর কোনো উত্তর খুঁজে পেল না। দাঁতের দাঁত চেপে সামনে একটা ফাঁকা রিক্সা পেয়ে ঝট করে উঠে পড়ল। শাহিন যে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সেটা বৃথাই যাক, এই মুহূর্তে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে এক সেকেন্ড দেরি না করে আনিকার পাশেই উঠে বসল রিক্সায়। আনিকা একটু সরে বসল, তবু কিছু বলল না। একটা অদ্ভুত অনুভূতি বুকের ভেতর খেলা করতে লাগলো। তারও পিছু নিতে পারে কেউ, তার জন্য কেউ পাগলামি করছে, এটা ভেবে বেশ ভালোই লাগছে তার। ঠোঁটের কোণে অজান্তেই একটা মৃদু হাসির রেখা ফুটে উঠল। শাহিন সেটা লক্ষ্য করল। এবার তার মুখেও হাসির রেখা দেখা গেল। দুটো মনেই যে একে অন্যের জন্য অপ্রকাশিত, অস্বীকৃত অনুভূতি বহন করছে, তা যে কেউ দেখলে অনায়াসে বলে দিতে পারবে। মীর হাউজ আজ আলোয় মোড়া এক রাজকীয় প্রাসাদ। ছাদের কার্নিশ বেয়ে বেয়ে ঝুলে থাকা সোনালি রঙের ছোট ছোট মরিচ বাতিগুলো বাতাসে দুলে দুলে আলো ছড়াচ্ছে চারপাশে। বাগান থেকে শুরু করে মূল ফটক পর্যন্ত প্রতিটি ইঞ্চি ঝলমলে উৎসবের সূর্যের মতো বিছিয়ে দিয়েছে। পুরো বাড়িটা লোকালয়ের ঢেউয়ে কাঁপছে। নিরাপত্তার দিকেও কোনো ঘাটতি রাখেনি আমজাদ মীর। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গার্ড মোতায়েন করা হয়েছে চারপাশে। প্রত্যেকে আমন্ত্রিত অতিথিকে কার্ড যাচাই করে ভেতরে প্রবেশ করাচ্ছেন তত্ত্বাবধায়করা। কারণটা ছোট নয়, মীর বাড়ির 2 পুত্র এবং 1 কন্যার একসাথে বিয়ে। এমন উপলক্ষে এলাকা গমগম করছে। বড় বড় কেন্দ্রীয় এমপি, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে দূর দূরান্তের আত্মীয় স্বজন কেউই বাদ পড়েনি। হৃদিতাদের গ্রাম থেকেও এসেছে পুরো পরিবার, সাথে আরও কিছু আত্মীয়। সব মিলিয়ে মীর হাউজ আজ এক বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রস্থল। গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, অথচ হৃদিতা এখনও গাল ফুলিয়ে বসে আছে এক কোণে। কারণ একটাই, আহাদ তার সাজ নষ্ট করে দিয়েছে। কত যত্ন করে পার্লারের লোক এসে নিখুঁত পরিমিত সাজে সাজিয়ে দিয়ে গেছে, সবই আহাদের হাতে লেপ্টে গেছে। তার যুক্তি অনুযায়ী এত সাজের কি দরকার? তার প্রেয়সী এমনিতেই সুন্দর, তার ওপর বেশি সাজলে নাকি সে তার প্রেয়সীকে চিনতেই পারে না। এই আজব যুক্তির কোনো মানে হৃদিতা খুঁজে পায় না। এখন সে জেদ ধরে বসে আছে, বিয়েই করবে না। আহিয়া, জেরিন, আনিকা, হালিমা সবাই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু হৃদিতার এক কথা, সে কিছুতেই স্টেজে যাবে না। এদিকে কনেদের জন্য অপেক্ষা করছে গোটা আয়োজন। শেষমেশ আফরোজা শেখ অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এলেন। চোখমুখে হালকা সাজ, পরিমিত অলংকার। এই বিশাল ভিড়ের মাঝে তাকেই সবচেয়ে সাধারণ লাগছে। বাকিরা সবাই ভারী সাজে সজ্জিত, ঝলমলে চাকচিক্যপূর্ণ। হৃদিতার চোখ ছলছল করে ওঠে। সে আনিকার কানে ফিসফিস করে বলল,
আমি কি আদৌ বিয়ের পাত্রী নাকি বিয়েতে আসা কোনো মুসাফির যাত্রী? আনিকা মজা নেওয়ার জন্য আরও উস্কে দিল। তো ওরা তো আমার থেকেও বেশি সেজেছে, দেখ। হৃদিতা কাঁদো কাঁদো গলায় বলল। আমি কি সবসময় সাজি বল? প্রথম বিয়েতে তো তেমন সাজিনি, এবার একটু সেজেছি, তাও ওই বজ্জাত বেটা সব নষ্ট করে দিল। থাক দোস্ত, কষ্ট পাইস না, বাচ্চা থাকলে আবার বিয়ে হবে। আমার এখন খুব রাগ হচ্ছে। জমিয়ে রাখ, কাজে লাগবে। আহিয়া আর হৃদিতা পাশাপাশি বসে। তাদের দুই পাশে এসে বসেছে আদনান আর আহাদ। একে একে বড়রা এসে হলুদ ছুঁইয়ে দিচ্ছেন। আশীর্বাদের হলুদে ভরে উঠেছে চারপাশ। কিন্তু আহাদ ধীরে ধীরে অধৈর্য হয়ে উঠেছে। হলুদ লেগে তার মুখ কেমন কিটকিট করছে। লোকচক্ষুর আড়ালে সে হৃদিতার শাড়ির আঁচল টেনে নিজের গালের হলুদ মুছে নিল। যেন শান্তি ফিরে এলো। মুখে স্বস্তির হাসি নিয়ে তাকাতেই দেখে হৃদিতা কটমট করে তাকিয়ে আছে। মুহূর্তেই তার হাসি মিলিয়ে গেল। বিড়বিড় করে বলল, এই রে, সেরেছে। আপনি এটা কেন করলেন? রাগে কাঁপা কাঁদো কাঁদো স্বরে বলল হৃদিতা। আহাদ চারপাশে একবার তাকালো। চারদিকে বড় বড় নেতা, মন্ত্রী, গুরুত্বপূর্ণ মানুষ। এই ভিড়ের মাঝে সে কিভাবে সামলাবে তার প্রেয়সীকে? ছোট ঘটনাও বড় শিরোনাম হয়ে যাবে। গলা নরম করে বলল, জানো, বিশ্বাস করো, আমার গালটা জ্বলছিল। তো টিস্যু ছিল না? আপনার রুমালও তো আছে। হৃদিতার কানের কাছে ঝুঁকে হিসিস করে বলল আহাদ। বউয়ের আঁচলে মুখ মোছাতে যে শান্তি থাকে, সেটা টিস্যু কিংবা রুমালে থাকে না। অদ্ভুতভাবে কথাটা হৃদিতার ভালো লেগে গেল। সে আর কিছু বলল না। আর বলেই বা কী হবে? আহাদ রাজা তো আহাদ রাজাই, জন্মগত ঘাড়তেরা। শুনেছে জন্মের সময় নাকি মাথার বদলে আগে পা বের হয়েছিল। ডাক্তাররা নাকি হিমশিম খেয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে সেই তেরামি শুধু রূপ বদলেছে, কমেনি। এমন সময় তুহিন আর রিয়াদ এসে আহাদকে টেনে দাঁড় করালো। স্টেজে নাচের পারফরমেন্স আছে। তাদের সাথে যোগ দিল শাহিন, শাওন, নাদিম, তানভীর আর আদিল। আদনানকে টানতেই সে সরাসরি নাকচ করে দিল। এইসব ছেলে মানুষই পাগলামো তার ধাতে নেই। সে আহিয়ার পাশে দৃঢ় হয়ে বসে থাকল। মাঝে মাঝে চোরা চোখে আহিয়ার দিকে তাকাচ্ছে। আজ আহিয়াকে অন্যরকম লাগছে। হলুদ আর সবুজ শাড়ির মিশ্রণে মেয়েটা যেন আরও মোহনীয় হয়ে উঠেছে। তার দৃষ্টির ভার টের পেয়ে আহিয়া লজ্জায় মিইয়ে গেল। আদনানের সেই গভীর দৃষ্টি সে আজকাল আর সহজে সহ্য করতে পারে না। এই গমগমে পরিবেশের মাঝেই শুরু হয়ে গেল আদিল আর জেরিনের সেই চিরচেনা টম অ্যান্ড জেরি লড়াই। দুজনেই কেউই কাউকে 1 ইঞ্চি ছাড় দেওয়ার পক্ষপাতী নয়। সুযোগ পেলেই খোঁচা, প্রতিশোধ আর পাল্টা আঘাত চলতে থাকে সমান্তালে। এক অনাকাঙ্ক্ষিত ধাক্কায় আদিলের হাতে থাকা রঙের ডালা উল্টে গিয়ে সোজা আছড়ে পড়ল জেরিনের ওপর। তাকে চেনার উপায়ই রইল না। ভুতুম প্যাঁচার মতো লাগছে চোখ মুখে, চুলে, শাড়ির আঁচলে, সর্বত্র রঙের দাপট। আদিল তো হেসে কুটি কুটি, কিন্তু জেরিনও কম যায় না। 1 সেকেন্ড দেরি না করে সেও ঝাঁপিয়ে পড়ল। আদিলকে রং মেখে বানিয়ে দিল একেবারে রঙ্গিলা কাক্কাতুয়া। মাথা থেকে পা কিছুই বাদ রাখল না। এইবার আদিলের মুখের হাসি মিলিয়ে গেল নিমিষেই। জেরিন বিদ্রুপ মাখা কণ্ঠে হেসে বলল, বাহ, পুরাই আকাশের বাপ ঝাক্কাস, একদম পারফেক্ট। আদিল চোখ কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, আমি কি তোমার বেয়াই লাগি নাকি আমার সাথে এমন মজা করতেছো? জেরিন ঠোঁট বাঁকিয়ে নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, মজা কোথায় করলাম? তুমি আমাকে লাগিয়েছো, আমি তোমাকে সুদবোধ। সোদবাত না। দাঁতে দাঁতে কুটিয়ে আদিল ফোঁস করে উঠল। এবার দেখাচ্ছি মজা। কথা শেষ না হতেই জেরিন এক দৌড়ে ছুট দিল আর পিছু নিল আদিল। আজকে এই জেরিনকে শায়েস্তা করেই ছাড়বে, এই পণ নিয়েই দৌড়াচ্ছে। মেয়েটা দিন দিন মাথায় উঠে যাচ্ছে আর সে কিছু বলছে না। এটা আর চলবে না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই থেমে গেল আদিল। কারণ কোলাহল, হাসি, গান আর উল্লাসের ভিড় চিরে হঠাৎ ভেসে এলো এক চাপা কান্নার শব্দ। খুবই করুণ, খুবই অসহায় সেই কান্না। শব্দটা আসছে আহাদের ঘরের দিক থেকে। আদিলের বুক কেমন করে উঠল। ঘরের দরজাটা খানিকটা ফাঁকা। কৌতূহল আর অস্বস্তি মিলিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আহাদ আর হৃদিতা দুজনেই তো স্টেজে, তাহলে তাদের ঘরে কে কাঁদছে?